প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এক্সপ্লেইন করব নীলপদ্ম নামের একটি ওয়েব ফিল্ম। নীলপদ্ম এবছরের জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছিল, যেটি এবারের ঈদে আইস্ক্রিনে ওটিটি রিলিজ হয়েছে। রুনা খান অভিনীত এই ওয়েব ফিল্মে আমরা দেখতে পাই একজন দেহপসারিণীর স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ার আকুতির গল্প আর সমাজের কিছু মুখোশ পরা ভদ্রবেশী মানুষের দ্বিচারিতার কাহিনী। এই সিনেমাটির শুটিং করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে এবং শিল্পী কলাকুশলীরা বেশ ভালোভাবেই সমাজের পিছিয়ে পড়া এই অংশের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক নীলপদ্মের স্টোরি লাইন। অন্যান্য দিনের মতো বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট একটি মেয়ে শিশু। হঠাৎ করেই অপরিচিত এক মহিলা মেয়েটিকে পুতুল দেওয়ার লোভ দেখিয়ে ঘুমের ওষুধ মেশানো চকলেট খাইয়ে দেয়। ঢুলু ঢুলু চোখে মেয়েটিকে নিয়ে ট্রেনে করে সে চলে আসে দৌলতদিয়া পতিতাপল্লীতে। পল্লীর যে ম্যানেজারের ভূমিকা পালন করে তাকে বলা হয় মাসি। সেই মাসির কাছে বাচ্চাটিকে বিক্রি করে দেয় অচেনা মহিলাটি। ধীরে ধীরে বাচ্চা মেয়েটি ভুলে যায় তার পরিবারের কথা, মানিয়ে নিতে থাকে পতিতাপল্লীর অসুস্থ পরিবেশে। মেয়েটিকে ছোটবেলা থেকেই অন্যরা সাজিয়ে ট্রেইনড আপ করতে থাকে ব্যবসাতে নামানোর জন্য। পল্লীতে মেয়েটির নাম রাখা হয় নীলা। নীলা যখন যৌবনপ্রাপ্ত হয় তখন তাকে কাজে নামায় মাসি। নীলাকে পাওয়ার জন্য পল্লীর নামজাদা খদ্দেরদের মধ্যে মারামারি লাগার উপক্রম হয়। পরে তাদের মধ্যে জুয়ার মাধ্যমে ভাগ্যের পরীক্ষা দিয়ে পারভেজ নামের একজন প্রথম খদ্দের হিসাবে পেয়ে যায় নীলাকে। কষ্টের রজনী পার করার পর থেকে নীলা রেগুলার তার খদ্দেরদের পরিতৃপ্ত করতে থাকে। ফলে আশেপাশের এলাকাগুলোতে নীলার নামডাক ছড়িয়ে পড়তে থাকে। সবাই নীলার সঙ্গে সময় কাটানোর জন্য লাইন ধরত। নীলার মাসি নীলাকে আলাদা যত্ন আত্তি করত, কারণ নীলাই ছিল তার টাকার গাছ। তবে নীলার খুব জানতে ইচ্ছে করত তার আসল পরিচয় কি, তার বাবাকে, তার মাকে। তবে মাসি নীলার সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারত না। এভাবে 3টি বছর পার হয়ে যায়। একদিন পারভেজ তার এক বন্ধুকে নীলার কাছে নিয়ে আসে। লোকটির নাম অভি, অবিবাহিত পুরুষ, ঢাকায় গার্মেন্টসে সুপারভাইজারের কাজ করে। নীলাকে দেখে যেন অভির চোখে ধাঁধা লেগে যায়। সে নীলাকে নতুন জীবনের স্বপ্ন দেখায়। কোনোভাবে যদি নীলা তার গার্মেন্টসে আসতে পারে তাহলে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভি। 8-10টা মেয়ের মতোই নীলাও সসম্মানে সমাজে মাথা উঁচু করে চলার স্বপ্ন দেখত। তাই একদিন পারভেজের সহায়তায় পালিয়ে যায় সে। ফেরিতে একটু ভয়ে ভয়ে থাকলেও বাসে ওঠার পর তাকে ঘিরে ধরে মুক্তির চাপা আনন্দ। বাসের হেল্পারের সহায়তায় সে চলে আসে সাভারের তুরাগ এলাকায় অভির গার্মেন্টসে। অভি তো নীলাকে দেখে অবাক হয়ে যায়, তবে সে তার পূর্বের প্রতিশ্রুতি রাখে। অচেনা শহরে নীলাকে একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয় সে। সেই সাথে কাজের ব্যবস্থা করে দেয় তাদের গার্মেন্টসে। তবে গার্মেন্টসে দ্বিতীয় দিন কাজ করতে গিয়েই হঠাৎ বমি চলে আসে নীলার। নীলা বুঝতে পারে সে গর্ভবতী। কিন্তু পতিতাপল্লীতে শত শত খদ্দেরের ভিড়ে কার কাছে নিজের সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে যাবে সে, তার চেয়ে সন্তানকে নিজের পরিচয়ে বড় করার ইচ্ছে নিয়ে গর্ভে ধারণ করা শুরু করে দেয় নীলা। নীলা ভেবেছিল তার অসম্মানের দিন বুঝি শেষ হয়ে এসেছে, কিন্তু সেটা ভুল প্রমাণ করে একদিন অভি তাকে আলাদা একটা রুমে ডেকে নিয়ে জড়িয়ে ধরে। আবদার তার সামান্যই। এতদিন তো নীলা পতিতালয়ে অনেক পুরুষকে সময় দিয়েছে, এখন গার্মেন্টসে চাকরি দেওয়ার বিনিময়ে অভিকে নিয়মিত সময় দিতে হবে নীলার। তবে নীলা সেটা প্রত্যাখ্যান করে এবং জানিয়ে দেয় সে গর্ভবতী এবং সেই সব অসম্মানের কাজ সে ছেড়ে দিয়েছে। অভির এতদিনের লালিত লালসাতে যেন পানি ঢেলে দেয় নীলা। নীলা তার অনাগত সন্তানের জন্য খেলনা কিনে সারাক্ষণ স্বপ্নে বিভোর হয়ে থাকে, কিন্তু গভীর রাতে দুঃস্বপ্নগুলো যেন তাকে সংকেত দেয় খারাপ দিন আসার। পরদিন নীলার উপর নজর পড়ে তার বাড়িওয়ালার। নীলা সোনালী নামের এক মেয়ের বাড়িতে সাবলেট উঠেছিল। নজরুল নামের বাড়িওয়ালা ঘর ভাড়া তোলার সময় নীলার রূপ যৌবন দেখে লোভে পড়ে যায়। রাস্তাঘাটে বাজারে যেচে উপকার করার উসিলায় নীলার কাছে ঘেঁষার চেষ্টা করে সে। এর মধ্যে অভির কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় সেই গার্মেন্টসের বড় কর্তাকে অভি জানিয়ে দেয় যে নীলা আগে পতিতাপল্লীতে কাজ করত। কথা জানার পর সিনিয়র বসও নীলাকে আলাদা রুমে ডাকে এবং কুপ্রস্তাব দেয়। সে জানায় চাকরি বাঁচাতে চাইলে নীলাকে আজ অভির বাড়িতে আসতে হবে। সে সেখানে থাকবে এবং নীলা যদি তাকে খুশি করতে পারে তাহলেই নীলার চাকরি এখানে থাকবে। অন্যদিকে বাড়িওয়ালা নজরুল লুকিয়ে নীলার গোসল দেখার সময় তার হাত ধরে কুপ্রস্তাব দেয়। নীলা তখন লোকজনকে ডাকার ভয় দেখিয়ে নজরুলকে হটিয়ে দেয়। নিজের সম্মান ধরে রাখার লড়াইয়ে নীলা এভাবে একে একে শত্রু বাড়াতে থাকে। এর 16 কলা পূর্ণ হয় যখন তার অফিসের বসের লালসা চরিতার্থ না করায় তাকে
চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং সবার কাছে নীলার অতীত প্রকাশ করে দেওয়া হয়। নীলা যে অতীতে নিষিদ্ধ পল্লীতে কাজ করত সেই খবর সে যেই বাড়িতে থাকতো সেই এলাকাতেও ছড়িয়ে পড়ে। অন্যদের মতো নজরুলও সেই খবর জেনে যায় আর সবাইকে নিয়ে সালিশ বসায় নীলার বিরুদ্ধে। আর সালিশে নিয়মিত বাসা ভাড়া দেওয়ার পরও শুধুমাত্র অতীতে নিষিদ্ধ পল্লীতে সম্পৃক্ত থাকায় নীলাকে বের করে দেওয়া হয়। নীলার আগে ধারণা ছিল নিষিদ্ধ পল্লীতে যারা থাকে শুধু তারাই খারাপ, বাইরের পৃথিবীতে সব ভদ্র সভ্য মানুষের বসবাস। কিন্তু এখানে এসে নীলা দেখতে পায় আরো অনেক বেশি খারাপ মানুষ এখানে ছদ্মবেশে ওত পেতে রয়েছে। এখানে তার গার্মেন্টসের বড় কর্তার মতো লোকেরা রয়েছে যারা অসহায় মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে ভোগ করে। এখানে নজরুলের মতো বাড়িওয়ালারা আছে যারা বাড়ি ভাড়া নেওয়ার সুযোগ পেলেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ভাড়াটিয়াদের সঙ্গে। এখানে অভির মতো মানুষেরা আছে যারা মানুষকে স্বপ্ন দেখিয়ে নিয়ে এসে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়। পতিতা হওয়াটা নীলার কোনো চয়েস ছিল না, পৃথিবীর নির্মম বাস্তবতা তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছিল। কিন্তু যখন সে এখন সসম্মানে বেঁচে থাকার জন্য এখান থেকে বের হয়ে আসতে চাইল, তখন আমাদের সমাজ তাকে আবার সেখানে ফেরত পাঠিয়ে দিল। নীলা আবার ফিরে যায় দৌলতদিয়ায়। হরিণের সবচেয়ে বড় শত্রু যেমন তার গায়ের মাংস, ঠিক তেমনি নীলা বুঝে গেছে এই পৃথিবীতে তার শরীরই তার সবচেয়ে বড় শত্রু। কয়েক মাস সেখানে থাকার পর তার কন্যা ভূমিষ্ঠ হয়। সন্তান জন্মের সময় মৃত্যু হয় নীলার। তবে মারা যাবার আগে সে জন্ম দিয়ে যায় এক নীলপদ্ম এর মেয়েটিকে। সে দিয়ে গিয়েছিল তার মাসির জিনমায়। নীলার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। সে চায় তার মেয়েটা অন্তত একটা ভালো সম্মানজনক জীবন পাক। এরই মধ্য দিয়ে শেষ হয় নীলপদ্ম গল্পটি। পতিতালয়ের মাসি কিন্তু নীলাকে দেয়া কথা রেখেছিল। তার মেয়েকে সভ্য সমাজে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে বড় করেছিল সে। পতিতাবৃত্তি পৃথিবীর সবচেয়ে আদিম পেশা। সামাজিক হবার সাথে সাথে আমরা আশা করি এই পেশাটি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের আশেপাশে নরপশুর মতো কিছু লোক আছে যারা সুযোগ পেলেই নারীদের ভোগ্য পণ্যের মতো ব্যবহার করতে চায়। যেই নারী নিজের অসহায় অবস্থায় নিজেকে এই নিষিদ্ধ পেশায় নিমগ্ন করে, সে যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ সেই লোকগুলো যারা তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের ব্যবহার করতে চায়। তাই এই পেশার মানুষদের সামাজিকভাবে বয়কট না করে বা শাস্তি না দিয়ে আমাদের উচিত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সমাজে সসম্মানে বেঁচে থাকার মতো জীবিকা নিশ্চিত না করা গেলে আমরা এই পেশাটিকে বিলুপ্ত করতে পারবো না। এছাড়াও নারী পাচারকারী এবং নারী ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কোনো অসহায় নারী বা শিশু তাদের ফাঁদে পড়ে এই পেশায় না আসে। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে কিন্তু একটি কুইজ কন্টেস্ট চলছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেখানে অংশগ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক চ্যানেলেও আপলোড করা শুরু করেছি। আপনারা যদি ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি ফলো দিয়ে আসতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।